মানুষকে আসলে উদ্বুদ্ধ করতে হবে, মানে মানুষ খুবই চায় ভোট দিতে, কিন্তু তারপরে ভোট যাতে দিতে না পারে একটা ভয়ভীতি দেখানোর টেন্ডেন্সি আছে, এটাকে আমাদের ওভারকাম করতে হবে। তো একসাথে অ্যাজ এ নেশন উইল হ্যাভ টু ওভারকাম ইট। খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। অন্যান্য সময় আমরা কি বলি, দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যে কোনো দুটা দেশ, আমি বাংলাদেশ ভারত, বাংলাদেশ নেপাল এরকম বলছি না, ভারত নেপাল, ভারত মালদ্বীপস এটা বলছি না, বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি, এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। আমাদের আসলে আর 2 মাস সময়ও নেই, আসলে কার্যত 1 মাস সময় আছে। লম্বা দাবির ফিরিস্তি যৌক্তিক হতে পারে, কিন্তু লম্বা দাবি মিটানোর যে একটা সময়, সরকারি প্রসেস যেভাবে কাজ করে, তাতে করে 1 মাসে খুব বেশি করা যাবে বলে আমি মনে করি না। আমি সম্প্রচার অধ্যাদেশ একটা করে দেওয়া যায় কিনা এটা দেখছি। আর হচ্ছে মিডিয়া কমিশন, সেটার একটা খসড়া যার মধ্যে সাংবাদিক সুরক্ষার বিধানটা থাকবে, এ দুটো চূড়ান্ত করা যায় কিনা এটা দেখবো। একটা আইন চূড়ান্ত করতে স্টেক হোল্ডার কনসালটেশন লাগে, ওয়েবসাইটে দিয়ে জনগণের মতামত নিতে হয়, তারপরে আইনটা মন্ত্রী পরিষদে পাশ হলে, উপদেষ্টা পরিষদে পাশ হলে, ল মিনিস্ট্রি ওটা ভেটিং করে তারপরে ওটা গেজেট নোটিফিকেশন হয়। কাজে সেটার সময় আমাদের হাতে খুব কম, তারপরেও আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এই দুটা কাজ অন্তত এগিয়ে নিয়ে যেতে। আপনারা যে দাবিগুলোর কথা বলেছেন এইগুলো একটাও অযৌক্তিক না, সবগুলোই যৌক্তিক, এবং সবগুলোই করা হয়তো সম্ভব ছিল যদি আমার হাতে সময় থাকতো, কিন্তু আমার হাতে সময় নেই। তবে 5 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন কিনা এই সিদ্ধান্ত আমরা দিব না। আমরা অনুরোধ করতে পারবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, এবং প্রয়োজনে আপনাদেরকে নিয়ে গিয়েও আমি হয়তো অনুরোধটা করতে পারি। এটা কিছু কিছু বাড়তি নিষেধাজ্ঞা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে, এই কথাগুলো তখন এসেছিল যখন এখানে আগুন লাগার ঘটনা ঘটলো। তখন কেবল যে সাংবাদিকের উপর একটা বাড়তি শর্ত দেওয়া হয়েছিল তা না, সাধারণ মানুষের প্রবেশের মধ্যেও কিন্তু বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছিল। বাট আই আন্ডারস্ট্যান্ড যে ওইটা আর এখন ফলো করা হচ্ছে না। ফলো করা হচ্ছে না, তো ওইটা যদি ফলো করা না হয় এবং যৌক্তিকতা না থাকে, তাহলে ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তুলে দিবে কিনা আমার মনে হয় যে আপনাদের দুজনকে সাথে নিয়ে আমি হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিটিং করলাম, তাদের থেকে তাদের উত্তরটা আপনারা শুনে নিতে পারবেন। ক্লিনিকে অ্যাক্সেসে বলছেন যে চিঠি হয়ে গেছে কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। আমি ঠিক জানি না যে এই চিঠিটা দিয়ে বলে দিয়েছে যে আপনারা এখানে পাবেন, অফিসিয়ালি লেখা আছে একেবারে যে অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীর নেই সাংবাদিকরাও চিকিৎসা পাবে। আচ্ছা, এটা বাস্তবায়িত হচ্ছে না, কেন হচ্ছে না? স্বাস্থ্য অ্যাডভাইজারকে চিঠিটা, সচিবকে বরাবর চিঠিটা লেখা, আমি পৌঁছিয়েছি চিঠিটা, উনি অবগত আছেন, বলছেন যে আলাদা বাজেট লাগতে পারে। আমি বললাম দেখেন আপনাদের অনেক সরকারি কর্মকর্তা এখানে চিকিৎসা নিচ্ছে না, আচ্ছা আমাদের বড় জোর 15 থেকে 20 জন সাংবাদিক চিকিৎসা নেবে, কত ওষুধ লাগবে, এই বাজেটের দিকে যদি জানি এটা হবেই না, এরকম বলেছিলাম, তাইলে পসিবল হবে। ঠিক আছে, পিআইডি থেকে নামের যে কার্ড ইস্যু করা হচ্ছে, আমি যদি সেদিকে না যাই, পেশাদার সাংবাদিকেরা কারা কার্ড পাচ্ছেন না সেটা যদি আমাকে তালিকা দেন, আমি বরং সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করি। কারা কার্ড পাচ্ছে, তারা পাচ্ছে, তাদেরকে তো আমার আটকানোর প্রয়োজন নেই, কিন্তু কারা কার্ড পাচ্ছে না যদি সেরকম তালিকা থাকে সেটা দেন, সেটা আমি দেখার চেষ্টা করছি। আর ঘরের কথা বলছেন, এটাও গণপুর থেকে বলবো, এটা একটা আসলে আমার করার বিষয় না, বাট আমার পারসুয়েশনের হয়তো একটা জায়গা আছে, সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করব। আপনাদের কাছে আমারও তো একটা দাবি আছে, যেটা আমি না বললেও হয়তো আপনারা করবেন, কারণ এখন সময়টা তাই। সেটা হচ্ছে যে গণভোটের বিষয়টা একটু প্রচার করতে হবে। তো গণভোটে আসলে কি কি প্রস্তাবনা আছে, কেন মানুষকে এটাতে অংশগ্রহণ করতে হবে, গণভোটের ইমপ্লিকেশন কি, এটা নিয়ে একটু ইতিবাচক ভাবে যদি আপনারা প্রচারণা করেন, মানুষ কিন্তু
এটা দেখে, আপনাদের টকশো গুলো দেখে, শোনে। সরকারের কাছে কিছু বার্তা রেডি আছে, সরকারের একটা ন্যারেটিভ আছে, আপনারা সেটা আমাদের কাছ থেকে একটু নিয়ে নেবেন এবং মানুষকে আসলে উদ্বুদ্ধ করতে হবে। মানে মানুষ খুবই চায় ভোট দিতে, কিন্তু তারপরে ভোট যাতে দিতে না পারে একটা ভয়ভীতি দেখানোর টেন্ডেন্সি আছে, এটাকে আমাদের ওভারকাম করতে হবে। তো একসাথে অ্যাজ এ নেশন উইল হ্যাভ টু ওভারকাম ইট। হ্যাঁ, তো এটা আমার একমাত্র অনুরোধ থাকলো আপনাদের কাছে। আর হচ্ছে যে আইন দুটো আমি চেষ্টা করব আমার টিমকে নিয়ে যতটা সম্ভব ততটা এগিয়ে যাওয়া। এটা আর ধরা যাবে না। আমি দুটোই পারি কিনা তা বুঝতে পারছি না। মানে সম্প্রচার অধ্যাদেশটার মোটামুটি একটা খসড়া করা হয়েছে, ওটা একটু ফাইন টিউনিং করে হয়তো নেক্সট উইক থেকে অ্যাভেলেবল করব। মিডিয়া কমিশনের যেটা একটা দাবি আছে, সেই মিডিয়া কমিশনটার মধ্যেই সাংবাদিকদের সুরক্ষার বিধান রেখে হয়তো একটা খসড়া করে দিয়ে যেতে পারবো। বাকিটা আপনাদেরকে পরের সরকার থেকে হয়তো আদায় করতে হবে। আমি চেষ্টা করব, আমি কথা দিতে পারি না। অ্যাজ আই সেড, এটা প্রসেসটা অনেক লম্বা। আপনাকে একটা আইনের খসড়া করতে হবে। খসড়া একটা করে দেয়া আছে সংস্কার কমিশনের রিপোর্টে, কিন্তু ওটা তো অ্যাসপিরেশনাল, ওটা তো লিগ্যাল, আপনাকে রূপ দিতে হবে। তারপরে এটা আপনাকে ওয়েবসাইটে দিতে হবে, স্টেক হোল্ডার কনসালটেশন করতে হবে, তারপরে আপনি ক্যাবিনেটে নেবেন, ক্যাবিনেট তার মতামত দেবে, তারপরে যদি ক্যাবিনেট পাশ করে দেয় তারপরেও লেজিসলেটিভে গিয়ে ওইটা ভাষা ঠিক করে আমি চেষ্টা করব। যার যেই রাজনৈতিক অবস্থান, সে সেই রাজনৈতিক অবস্থান থেকে নানান কথা প্রচার করা শুরু করে। তো এইগুলো কোনো ভিত্তি এখনো পর্যন্ত আছে বলে এখনো পর্যন্ত আমার জানা নেই। প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ গ্রহণযোগ্য কিনা, এটা আপনি কয়েকটা আঙ্গিকে দেখতে পারেন। একটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য যে কাজগুলো অন্য সকল নির্বাচনে নির্বাচন কমিশন করে, সেই কাজগুলো করা শুরু হয়েছে কিনা, সেই কাজগুলো যথাযথভাবে চলছে, মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রার্থীরা বিভিন্ন দলের খুবই আগ্রহ উৎসাহ নিয়ে এগুলো মনিটর করছেন। কোথাও কোনো ব্যত্যয় হলে তারা সে কথাগুলো বলছেন। ফলে নির্বাচনের যে প্রক্রিয়া নির্বাচন কমিশন থেকে শুরু করা, সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। এখানে মানুষকে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় একসাথে কাজ করছে। বিভিন্ন প্রচার মাধ্যমে, আই ডোন্ট মিন মিডিয়া মাধ্যমে, বাট বিভিন্ন টুল ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। যেমন ভোটের গাড়ির উদ্বোধন করা হয়েছে, তথ্য মন্ত্রণালয় ব্যাপকভাবে শুরু করেছেন উঠান বৈঠক করা, গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করা, কাজে সেই কাজগুলো শুরু হয়েছে। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই? এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দের ইজ এ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। নির্বাচনে, বাংলাদেশের নির্বাচন তো আপনিও দেখেছেন, আমিও দেখেছি, নির্বাচনী সহিংসতার একটা মাত্রা থাকে, কিন্তু তার উপরেও একটা অতিরিক্ত মাত্রা আরোপ করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সেজন্যই আপনাদের কাছে আহ্বান করছি, মানুষকে ভয়ভীতির পরিবেশের ঊর্ধ্বে নিয়ে আসা আমাদের দায়িত্ব। জনগণ ভোট দিয়ে তার প্রশাসক নিয়োগ করবে, তার শাসক নিয়োগ করবে। আপনি গণমাধ্যম হিসাবে গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য মানুষকে সেই কাজে উদ্বুদ্ধ করবেন। কাজে আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে যে এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে। যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে। কাজে পরিবেশ গ্রহণযোগ্য না এই কথাটা বলবো না, তবে একটা ন্যারেটিভ বা বলার কোনো সুযোগও নেই। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজ গুলো আছে। কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যদি স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন সময়ে যা থাকে তার থেকে খুব বেশি ব্যত্যয় হয়েছে আমাদের পরিসংখ্যান তা বলে না। সুতরাং পুলিশকে একটা পর্যায় পর্যন্ত অ্যাক্টিভেট করা গেছে, কিন্তু এখন আসলে নানান রকম জায়গা থেকে যে চ্যালেঞ্জগুলো আসছে, আমাদেরও সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আরো বাড়তি পদক্ষেপ নিতে হচ্ছে। যেমন আমাদের হাদির হত্যাকাণ্ড,
সেখানে আমাদেরকে এখন অন্যান্য প্রার্থীদেরকে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে, তারাও কেউ কেউ বাড়তি নিরাপত্তার জন্য আবেদন করছেন। ফলে একটা একটা করে চ্যালেঞ্জ যখন অ্যাড করা হয় তখন একটা একটা করে চ্যালেঞ্জের জন্য আমাদেরকে বাড়তি পদক্ষেপগুলো নিতে হচ্ছে। তবে সার্বিকভাবে পুলিশ ফাংশনাল এবং পুলিশ এখনো তার কাজে মনোনিবেশ করে যাচ্ছে। যদি আইপিএল এর কথায় আসে, বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। অন্যান্য সময় আমরা কি বলি, দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যে কোনো দুটা দেশ, আমি বাংলাদেশ ভারত, বাংলাদেশ নেপাল এরকম বলছি না, ভারত নেপাল, ভারত মালদ্বীপ এটা বলছি না, বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। আমি মনে করি না এটার সাথে অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন সেটা কনফ্লিক্টিং হবে, কারণ এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে, আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে। গুজব অনেক কয়টা মাধ্যম থেকেই কিন্তু ফ্যাক্ট চেক করে, এখন মাননীয় প্রধান উপদেষ্টার ওখান থেকেও দেখা যাচ্ছে কিছু কিছু ফ্যাক্ট চেক করে বলা হচ্ছে, কিছু কিছু মিডিয়া সেল থেকে ফ্যাক্ট চেক করা হচ্ছে, আমাদেরও পিআইডি রয়েছে। হ্যাঁ, শুনেন একটা কথা কি, গুজবটা কাউন্টার করা তো আমাদের জাতীয় দায়িত্ব। নির্বাচনটা আমাদের দেশের গণতন্ত্রের সাথে, দেশের স্বার্থে হবে। এখন আমরা কোন দেশ থেকে কি গুজব রটাচ্ছে সেটা নিয়ে বেশি পড়ে থাকবো, সেটা নিয়েই বেশি প্রশ্ন করব, নাকি আমরা আমাদের প্রস্তুতি নিব যাতে করে আমাদের নির্বাচনটা হয়, আমাদের দেশটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারে। সেটাই আমি বললাম যে যত রকমের কথা শুনেন সব রকমের কথাই কিন্তু প্রশ্নের বিষয়বস্তু হতে পারে না, কারণ সে তার রাজনৈতিক অবস্থান থেকে এই প্রচারটা করে। কিন্তু আমার রাজনৈতিক অবস্থান তো একটা দেশের নাগরিক হিসেবে, সরকারের অংশ হিসেবে, গণমাধ্যমের কর্মী হিসেবে তা হতে পারে না। কোন ভিউটাতে আমি এন্ডোর্স করব দেশের সাথে সেটা আমি চিন্তা করব না? তো আপনাদের প্রতি আহ্বান থাকবে সেটা একটু চিন্তা করার জন্য। জি।